চিন্ময় শুধু বাংলাদেশে একটা ছোট কোনো একটা থ্রেট, এটা অনেক বড় একটা থ্রেট। কারণ এই চিন্ময় বাংলাদেশে শুধু রাষ্ট্রদ্রোহিতা না। তার কারণে ভারতে পর্যন্ত দেখেন ভারতের মিডিয়া কি করেছে। একটা দেশের সরকার প্রধান তো কখনো চাইবে না যে কোনো অরাজকতা দেখা দিক বা কোনো বিশৃঙ্খলা দেখা দিক, কোনো chaos, confusion বা কোনো একটা anarchic situation, নৈরাজ্য তৈরি হোক। এটা কোনো রাষ্ট্রপ্রধান চাইতে পারে না। চিন্ময় দাসের জামিন দেওয়াকে কেন্দ্র করে আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত। কেন জামিনটা হবে, কেন জামিনটা হবে আবার বাতিল করবেন? আপনি আইন কি ছেলে খেলা, রাষ্ট্র কি আপনি পুতুল খেলা? তা আপনি না পারলে আপনি দায়িত্ব ছেড়ে দেন, আপনি জামিন দিবেন আবার বাতিল করবেন, এগুলো কেন করবেন? যাদের রক্তের উপর আপনি চেয়ারে বসেছেন, আপনি আসিফ নজরুল নির্বাচিত কোনোদিন এমপি হতে পারতেন না, আপনি আজকে আইনমন্ত্রী হয়েছেন, ভালো কথা। তাদের বিচার কতটুকু, শহীদদের বিচার কতটুকু, সেই জবাবদিহিতা। চিন্ময় দাসকে মুক্তি দেওয়ার পরও তারপর আবার তার জামিন স্থগিত করে দেওয়া হয়। তো কেন আসলে স্থগিত করা হয় এবং চিন্ময় কি আসলে কত ভয়ঙ্কর অপরাধী এবং চিন্ময়কে নাকি আসিফ নজরুল মুক্তি দিয়ে দিয়েছিল এমনই দাবি করতে সাংবাদিক ইলিয়াস সহ আর অনেকে। তারপর আবার অন্য উপদেষ্টারা তাকে তার মুক্তিরা আটকে দিয়েছেন। তো আসিফ নজরুল কার নির্দেশে তার মুক্তি দিয়ে দিয়েছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করবো। এর আগে চিন্ময় কত বড় অপরাধী সে বিষয়ে নিয়ে একটা আলোচনা শুনবো। আপনার বিশেষ করে আমি রাখাইনদের যেহেতু ঘটনা, এটা দিয়ে আমি বলি যে এইরকম রাখাইনের যারা আছে আপনার তারা কিন্তু এখন ওই তাদের খাবার, তারপরে ঔষধ, অনেক কিছু থেকে তারা বঞ্চিত এবং এখানে কিন্তু তারা অমানবিক একটা জীবন যাপন করছেন, যে সাপ্লাই চেইনটা বলতে গেলে টোটালি বন্ধ এখানে। এখন এই মানুষগুলোকে যদি কোনো একটা জায়গা থেকে তাদের সেই ঔষধ বা খাবার, খাদ্য, অনন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ না করা যায়, সেক্ষেত্রে সেখানে দুর্ভিক্ষ অথবা তারা মারা যেতে পারে। ওই পরিস্থিতিটা ঠেকানোর জন্যই সাধারণত ওই বিপর্যয় ঠেকাতেই সাধারণত এই ধরনের প্রস্তাবের বা এই ধরনের পদক্ষেপের চিন্তাভাবনা করা হয়। আচ্ছা, এখন আসি রাখাইন ইস্যুতে। রাখাইনে অবস্থানরত নাগরিক যারা আছে তাদের খাদ্য ও ঔষধ সংকটে তারা ভুগছে। যে কারণে আপনার মানবিক বিপর্যয়টা ঠেকাতেই আপনার জাতিসংঘ মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হবে? এই করিডোরটা হওয়ার ক্ষেত্রে কিন্তু শুধু একটি দেশ মানে বাংলাদেশ একা চাইলে হবে না। এটা কিন্তু মায়ানমারেরও একটা, তাদের সাথেও জাতিসংঘে মানে জাতিসংঘ এখানে ধরেন একটা আপনার রেফারির ভূমিকা আছে। জাতিসংঘ আপনার মায়ানমারকেও এখানে আপনার তার প্রপোজ করতে হবে, বাংলাদেশকেও প্রস্তাব দিতে হবে। সে রেফারির ভূমিকায়। এখন এই রেফারির প্রস্তাবটা মায়ানমারকেও গ্রহণ করতে হবে, বাংলাদেশকেও গ্রহণ করতে হবে। বাংলাদেশ একা চাইলে এটা হবে না। আচ্ছা, এখন এই করিডোরে আপনার বিশেষ করে কয়েকটা বিষয়ে শর্ত বাংলাদেশ থেকে যেটা আলোচনা হয়েছে যে রাখাইনে এই পরিবেশ, সহায়ক পরিবেশ তৈরি থাকতে হবে। সবার জন্য এখানে সমানভাবে ত্রাণ বিতরণ করতে হবে এবং শর্তহীন ত্রাণ বিতরণ, মানে ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে কোনো শর্ত থাকতে পারবে না। এরকম কতগুলো বিষয় বাংলাদেশ উল্লেখ করছে, যে বিষয়গুলো না হলে বাংলাদেশ রাজি না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই করিডোরের ব্যাপারটা এখনো কিন্তু চূড়ান্ত হয় নাই। এটার ব্যাপারে মানে আলোচনা হয়েছে, বাট ফরমালি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। আর করিডোরটা এখানে কিভাবে হতে পারে? এখানে কিন্তু এটা স্থলপথেও হতে পারে, নৌপথে হতে পারে এবং বিশেষ করে মায়ানমারের আপনার আ ঘুমধুম সীমান্ত দিয়ে আমাদের হচ্ছে সড়ক যোগাযোগ। আবার এখানে কিন্তু আমরা যেখান থেকে কিন্তু আমরা ত্রাণ সামগ্রী পাঠাতে পারি। সো দিস ক্যান বি ওয়ান অফ দ্য করিডোর, যেটাকে আমরা মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আপনার আ আ জলপথেও আমরা করতে পারি। কারণ জলপথেও মায়ানমারের সাথে আমাদের যোগাযোগের সুব্যবস্থা আছে। আচ্ছা, তারপরে এখন এই জায়গাটা বিষয়টা নিয়ে এখন মানে উত্তাপটা কি ছড়াচ্ছে? এই করিডোর দেওয়ার বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনার মতভেদ দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপির মহাসচিব কিন্তু তিনি কিন্তু বলছেন যে এইটা দেওয়ার, এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। তো আমি মনে করি এই জায়গাগুলোতে আসলে কি আ আ মানে এটা যদিও মানবিক বিষয়, তারপরেও আমি মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা উচিত। প্রধান বিরোধী দল থেকে শুরু করে রাষ্ট্রে যারা বুদ্ধিজীবী মহল আছে বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, সবার সাথে আলোচনা করা উচিত। কারণ এটা কিন্তু এই ছোট্ট একটা বিষয় কিন্তু অনেক বড় রূপ ধারণ করতে পারে। যেমন ধরেন আপনি হুট করে সিদ্ধান্ত নিলেন মানবিক করিডোর হিসেবে মায়ানমারে আমরা আমাদের খাদ্য সামগ্রী, আমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো পাঠাবো। এখন আমাদের সেই আ মা খাবার এবং আমাদের এই কাজে যারা নিয়োজিত তারাও ওখানে পৌঁছালো এবং মায়ানমারের সামরিক জান্তা তাদেরকে আপনার ওখানে গুলি করলো বা তাদের উপর হামলা করলো এবং সেখানে আমাদের ৫ জন লোক নিহত হলো। তখন আপনি কি জবাব দিবেন? সো এটা কিন্তু তখন একটা যুদ্ধাবস্থা দিকে আমাদেরকে নিয়ে যাবে। সো এই জায়গাগুলোতে কিন্তু আসলে আলোচনা দরকার আছে। এটা হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। ইন শর্ট আমি মনে করি আ এটাই হচ্ছে মানবিক করিডোর সম্পর্কে মানে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাকে দিলাম।
জি, চিন্ময় কুমার দাস কিভাবে আসলে চিন্ময় জামিন কুমার পেল? দাস এই বিষয়টা সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারটা স্থগিত, তাকে যে এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হয় নাই এটাই তো লাখ। তাকে জামিন দেওয়ার তো প্রশ্নই আসে না। চিন্ময়ের মতো একটা তো তারপর জামিন তো রাষ্ট্রদ্রোহীকে পেয়ে গিয়েছিল, পরে না হ্যাঁ? গিয়ে জামিন তো পেয়েছিল, সকালে পেয়েছিল, বিকালে গিয়ে চেম্বার। এটা জামিন দিলে তো তাকে আপনার স্থগিত না করতে উপায় ছিল না। কারণ তাকে জামিন দিতে গেলে দেশে একটা জামিনটা অরাজকতা হলো কিভাবে বলে মনে করেন, কারা কি কারণে বা কিভাবে হয়ে গেল? তো অনেকটা এটা আমার মনে হয় এটা নিয়ে আমাদের দেশের অনেক সচেতন মহল বর্তমানে কিন্তু আগের অবস্থা নেই। আগে তো মানুষ ভয়ে কোনো কিছু প্রতিবাদ করত না। এখন বাংলাদেশ কিন্তু ছোটখাটো একটু কম বেশি ১৯-২০ এটা ওটা হলে কিন্তু দেখবেন বাংলাদেশ থেকে শুরু করে সেই আমেরিকা ইলিয়াস হোসেন পর্যন্ত, ওইদিকে আপনি আছেন বিদেশে বা আপনারা যারা আছেন অনেক মিডিয়াতে কিন্তু এটা নিয়ে তখন কথা বলার সুযোগ হয়। বাংলাদেশের ভিতরে অনেকে প্রতিবাদ করে। সো আমাদের কিন্তু এখন অনেকগুলো জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি। সো ঠিক তেমনি এই বিষয়টা সরকারের নজরে গিয়েছে এবং এটার জন্য কিন্তু আসিফ নজরুল কিন্তু কয়েকটা বিষয়ে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হয়েছেন। তো আমার তো মনে হয় না যে তাদের এই রিস্কটা নেওয়া উচিত। যেটা বাংলাদেশের মেজরিটি জনগণ যে জিনিসটা চায় না, সেই জায়গায় আমাদের সরকারের ভূমিকা নেওয়া উচিত বলে তো আমি মনে করি। চিন্ময় কুমার দাসেরও তো জামিন পাওয়ার অধিকার আছে কিনা এসব বিষয় হ্যাঁ, অধিকার আছে বা তার অপরাধগুলো তো আপনার মানে তার একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আইনি ভাষায় আমি কথাটা বলি। আপনি যদি মনে করেন যে একটা রাষ্ট্র একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হইতে পারে একটা ব্যক্তির কোনো অপরাধের কারণে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আপনি যেকোনো মানুষকে আপনি অ্যারেস্ট করে রাখতে পারেন। তাকে এটা তো মানে তাকে এখন মুক্ত করা মানে কি একটা দেশ অরাজকতা আপনার একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে চলে যাবে। তো আপনি তো কখনো একটা দেশের সরকার প্রধান তো কখনো চাইবে না যে কোনো অরাজকতা দেখা দিক বা কোনো বিশৃঙ্খলা দেখা দিক, কোনো কেওয়াস কনফিউশন বা কোনো একটা অ্যানার্কিক সিচুয়েশন নৈরাজ্য তৈরি হোক, এটা কোনো রাষ্ট্র প্রধান চাইতে পারে না। সো যে ধরনের অরাজকতা তৈরি হয়েছে অলরেডি, এই জায়গা থেকে আমরা বের হতে এখনো পুরোপুরি বের হতে পারিনি। তার মধ্যে নতুন করে করে একটা করে চিন্ময় দাসের মতো কোনো একটা বিষয়কে সামনে নিয়ে আসা, এটা হবে সরকারের জন্য অনেক বড় ধরনের বোকামি বা আহাম্মকি। সো তার ব্যাপারে যে সিদ্ধান্ত মানে সরকার থেকে নেওয়া হয়েছে, আমি মনে করি আইনসম্মত এবং আইনের দিক থেকে এটা সম্পূর্ণ ঠিক আছে। তার অধিকার আছে, দ্যাটস ট্রু। বাট রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করে তো আপনি নাগরিক অধিকার, কারণ রাষ্ট্র তো আরো নাগরিক আছে। একজন নাগরিকের জন্য তো আপনি লক্ষ বা কোটি নাগরিকের জীবন তো বিপন্ন করতে পারবেন না। সো আর এখানে চিন্ময় শুধু বাংলাদেশে একটা ছোট কোনো একটা থ্রেট, এটা অনেক বড় একটা থ্রেট। কারণ এই চিন্ময় বাংলাদেশে শুধু রাষ্ট্রদ্রোহিতা না, তার কারণে ভারতে পর্যন্ত দেখেন ভারতের মিডিয়া কি করেছে। বাংলাদেশে এত আপনার এই শেখ হাসিনার পিরিয়ডে এত গুম খুন হলো, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলো, এত বাংলাদেশের যে আপনার জুলুম হলো, একটা দেশ মারাত্মক অরাজকতা মানে কি বলে যে একটা কি বলা যায় একদম যুদ্ধাবস্থা, আমরা কি বলি ডোমেস্টিক যে ভায়োলেন্স গুলো হলো, এত কিছু হলো, কই ভারত তো মাথা তুলে কোনো কথা বলেনি, কোনো একটা বিষয়ে তারা হস্তক্ষেপ করেনি। এখন এই চিন্ময় কি নিয়ে কেন, তার মানে বিষয়টা একদম পরিষ্কার যে তিনি কাদের এজেন্ট, কাদের হয়ে কাজ করছেন। এক চিন্ময়ের কারণে ভারতের মিডিয়া মাসের পর মাস তারা খুব এটা নিয়ে জি, অনেক হাউকাউ করেছে। সো তাকে তো কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। শেখ হাসিনার এই 226 জনকে হত্যার হুমকি, এটি তো ফরেন্সিক রিপোর্টে। এটা আমি মনে করি শেখ হাসিনা এটা ইম্যাচুরিটির পরিচয় দিয়েছেন এই কথাটা বা এই ধরনের কিছু বলে। কারণ বাংলাদেশে যেই দেশ এত বড় একটা আন্দোলনে উনি আপনি ১০০, ৫০০, ১০০০ এরকম বলতে গেলে তো কয়েক লক্ষ লিস্ট করতে হবে। এই আন্দোলন কি এই কজন ব্যক্তি এখানে ছিল? এই কজন ব্যক্তি তো শুধু আপনার যেকোনো একটা ছোট্ট একটা সংগঠনের মধ্যেই পাবেন। শুধু শিবিরের সদস্যই এর চেয়ে বেশি আছে। এক ছাত্র দলের সদস্যই এর চেয়ে বেশি আছে। এক যুব দলের এর চেয়ে বেশি আছে। এক প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেই মানে সব প্রাইভেট ইউনিভার্সিটি না। একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমি বলব নর্থ সাউথ ব্র্যাকের মতো ইউনিভার্সিটিতে এর চেয়ে বেশি ছাত্ররা এরকম আন্দোলন করছে। সো ঢাকা ইউনিভার্সিটিতে এর চেয়ে সংখ্যা অনেক বেশি। আমি তো মনে করি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংখ্যাও এর চেয়ে বেশি। তারপরে মানে আপনি শিক্ষক সমাজের মধ্যেও এর চেয়ে সংখ্যা বেশি। তো বাংলাদেশে কোন সেক্টরকে আপনি বাদ দিবেন? সবাই এটা নিয়ে এটাকে অভ্যুত্থান বলা হয়েছে। এটা কিন্তু বলা হয়নি ছোটখাটো আন্দোলন বা প্রতিবাদ বা কোনো কিছু বলা হয়নি। এটা একটা অভ্যুত্থান। একটা অভ্যুত্থান যখন নাম দিবেন, তখন কিন্তু সেখানে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ থাকে। এই লক্ষ মানুষের বিরুদ্ধে শেখ হাসিনা লক্ষ মানুষকে প্রতিপক্ষ বানিয়ে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটার জন্য তার দায় তার নিজের। এটার জন্য অন্য কাউকে দায় দিলে হবে না। কারণ তিনি দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তিনি বুঝতে পারেননি কোথায় যে তার থামা উচিত ছিল। তার উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তার উচিত ছিল ইন্দিরা গান্ধীর কাছ থেকে শিক্ষা নেওয়া। তার তিনি তো কথায় কথায় ওই যে একটা কি মুভি যেন করা হতো, যেখানে
ইন্দিরা গান্ধীকে ভারতকেও ভারত মাতা বলেন, ইন্দিরা গান্ধীকেও মাতা বলেন, বা তো অনেক কিছু তো শেখ হাসিনা তো আওয়ামী লীগের ভক্তি ভারতের প্রতি। তাহলে ইন্দিরা গান্ধী যে একটা জায়গায় নিজেকে শুধরাইলেন, এটুক শুধরাইতে উনি পারলেন না। উনি তো ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতা ছাড়বেন না কোনোভাবে। তিনি যদি স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করতেন তাহলে অন্তত তার দলের ভবিষ্যৎ ছিল। আজকে তিনি কি করেছেন, একটা সামারি লাইন বলে, আজকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের অবস্থা এমন করেছেন যে আওয়ামী লীগের যারা ধান্দা করেছেন, যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি করেছেন, তারা কিন্তু আজকে আরামে আছেন। আর আওয়ামী লীগের ত্যাগী নেতারা তারা কিন্তু আজকে না খেয়ে মরতেছে। আওয়ামী লীগের যেই নেতা 2 পয়সা ধান্দা করতে পারে নাই, সেই নেতা কিন্তু আজকে বাংলাদেশ ছেড়ে কিন্তু ইউরোপ আমেরিকা যেতে পারেননি, তিনি পালাতেও পারেননি। তিনি কিন্তু তার জায়গাতে আছেন এবং তিনি না খেয়ে হোক কম খেয়ে হোক তিনি কিন্তু ওইভাবে চলছেন। এখন তার মধ্যে দিয়ে আবার তাকে কিন্তু এটা শুনতে হয় যে তুমি খারাপ থাকো আর যেমন থাকো, তুমি তো আওয়ামী লীগ করছো। তো এই জন্য জনগণ দেখেন, মানে তিনি সৎ থাকলেও জনগণ আজকে ধিক্কার দিচ্ছে, কারণ মানুষের কথা হচ্ছে কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। এই কথাটুকু একটা আওয়ামী লীগের আদর্শবান নেতা যে, তাকে এই কথাটাও শুনতে হচ্ছে। তার মানে আওয়ামী লীগের একটা ভালো নেতা যিনি ছিলেন সৎ, তিনিও কিন্তু এখন ভালো জীবনযাপন করতে পারছেন না। তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা কি করেছে, তার সময় যারা দুর্নীতিবাজ তার সাথে সমস্বরে, তার সাথে সমানতালে যারা দুর্নীতি করেছেন তারাই শুধু আরামে আছেন। ত্যাগী লোকদের জন্য আওয়ামী লীগের যে যারা এখন আওয়ামী লীগের ত্যাগী নেতাদের উচিত শেখ হাসিনাকে ঘৃণা করা, কারণ তোমরা যারা ত্যাগ স্বীকার করলা, সৎ রইলা, তোমরা কি পেয়েছো শেখ হাসিনার কাছ থেকে? কিছুই না। তোমরা পালাতেও পারোনি, পালিয়েছেন শেখ হাসিনা। আর তোমরা ত্যাগী নেতারা এই বাংলাদেশে আছো। আবার শেখ হাসিনা 20 বছর পরে যদি ক্ষমতা আসে, তোমরা ত্যাগীরা এইরকমই থাকবা, তোমরা পয়সা বানাইতে পারবে না। আবার নতুন করে চাটুকারের জায়গা নিবে, আবার দালালদের জায়গা নিবে, আবার তারাই টাকা পয়সা পাচার করবে। এস আলম 2.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে এস আলম, যেটা এনবিআর এর নিজেদের স্বীকারোক্তি, নিজেদের স্টেটমেন্ট অনুযায়ী অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা তাদের ডাটা রেকর্ড অনুযায়ী তার সে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এস আলম আওয়ামী লীগের কোন নেতা ছিল? তিনি কি ছাত্রলীগ করতেন? ছাত্রলীগের কোন পদে ছিলেন? যুবলীগের পদে ছিলেন? স্বেচ্ছাসেবক লীগের পদে ছিলেন? সে শেখ মুজিবের সাথে রাজনীতি করছেন না, শেখ হাসিনার সাথে রাজনীতি করেছিলেন। সেই এস আলম যদি 2.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারে, তাহলে শেখ হাসিনার সেই আওয়ামী লীগের সেই অসহায় এমপি হতে পারতেন না, আপনি আজকে আইনমন্ত্রী হয়েছেন, ভালো কথা। তাদের বিচার কতটুকু, শহীদদের বিচার কতটুকু, সেই জবাবদিহিটা কি আমরা নেব না আপনার থেকে? আওয়ামী লীগের আমি মনে করি এই মুহূর্তে 95% নেতা কর্মী ছিল, বিভিন্ন ইলিগেশনে তাদের মধ্যে ইলিগেশন আছে। এখন যে কোনো অপরাধ করে নাই, কোনো লুটপাট করে নাই, তার মধ্যে প্রধান ইলিগেশন হচ্ছে সে কেন গত 15 বছর আওয়ামী লীগের এই দুঃশাসনকে সহ্য করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নাই, এটাই হচ্ছে তার অপরাধ। সে কিন্তু পদত্যাগ করতে পারতো, এতই যদি সৎ হতো। 18 নির্বাচনের আগে, 14 নির্বাচনের আগে, তারপর আপনার 24 নির্বাচনের আগে, শেষবারও তো পদত্যাগ করে নাই। না, আমাদের নেত্রী আছে, তিনি থাকবে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো দল থাকবে না। আমি লেট মি ফিনিশড রেজা ভাই। তো এই অর্থে আমি বলছি যে তোমার দেখবা আওয়ামী লীগের বুড়া নেতাগুলো পদত্যাগ করে নাই, কয়েকটা ছাত্রলীগের কয়েকটা নেতা কিন্তু পদত্যাগ করেছিল। না, আমি সেটাই বললাম আর কি, যে ধরেন এতই যদি অনুশোচনা ছিল, এতই ভালো ছিল, তাহলে 5% তো এই অনুশোচনার পরে আমরা দেখছি গত 8 মাসে একটা নেতা কর্মী পদত্যাগ করে নাই, আওয়ামী লীগের দায়ভার নেয় নাই, গণহত্যার দায় স্বীকার করে নাই। তারা দম্ভ করে বলছে যে আমাদের নেত্রীকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, জোর করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে। এটার জন্য তারা সবাই অপরাধী। সুতরাং এখানে ভালো ভালো বলতে কেউ নেই এই অর্থে। আর একটা বিষয় দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের, ধরেন আমরা সবাই মিলে একটা সরকার গঠন করেছি। এই 24 গণ আন্দোলনের পরে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করার কথা ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় করে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ সরকারের থেকে, নির্বাহী বিভাগ থেকে স্বাধীন একটা প্রতিষ্ঠান হিসেবে গঠন করার কথা ছিল। এবং এই বিভাগের গুরু দায়িত্ব নিয়েছে একেবারে বাংলাদেশের প্রত্যেকটা লয়ের স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষের একেবারে বিজ্ঞ আইনজীবী ডক্টর আসিফ নজরুল সাহেব। তিনি কি করেছে গত 8 মাসে তার মন্ত্রণালয়ে? আপনি দেখেন যে এই যে আমাদের শহীদ আলী পট্টার বিচার কতটুকু হয়েছে। আপনি সেখানে চিন্ময় দাসকে একবার জামিন দিচ্ছেন সকালে, আবার জামিন প্রত্যাহার করছেন। এটা রাষ্ট্রকে পুতুল খেলা, যখন যা খুশি তা করবেন, এই দায়গুলো তো আপনাকে এড়ানো চলবে না। আমি মনে করি এই চিন্ময় দাসের জামিন দেওয়াকে কেন্দ্র করে আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত। উনার যদি ন্যূনতম জুলাই আগস্টের প্রতি সিম্পিতি থাকে, উনি পদত্যাগ করা উচিত ছিল। যে এত বড় একটা ঘটনার যে ব্যক্তি অভিযুক্ত সরাসরি রাষ্ট্রদ্রোহিতার সাথে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলিম এই ঘটনাতে তাদের হৃদয় ব্যথিত হয়েছে যে কিভাবে সে জামিন পায়। এটা আমি মনে করি যে সরাসরি
আইন উপদেষ্টার দৃষ্টিগোচর ছিল এবং তিনি জানতেন যে এই জামিনটা হবে। এটা একেবারে আমি বিশ্বাস করি না যে তিনি জানতেন না, কারণ এটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। তো এই লিগেশন গুলোকে আমি মনে করি না, যে আমরা তিনি যদি হালকা করে জানতেন, দেখছি তিনি না। যদি জানতেন তাহলে তো একদম পুরোপুরি চূড়ান্ত ভাবে জামিন হয়ে যেত। কিন্তু তো পরবর্তীতে তার জামিন বাতিল করা হয়েছে, সেখানে তো না তার না, একটা কেন ভূমিকা আছে। জামিনটা হবে, কেন জামিনটা হবে আবার বাতিল করবেন? আপনি আইন কি ছেলে খেলা, রাষ্ট্র কি আপনি পুতুল খেলা? তা আপনি না পারলে আপনি দায়িত্ব ছেড়ে দেন, আপনি জামিন দিবেন আবার বাতিল করবেন, এগুলো কেন করবেন? এগুলো করার এটা অধিকার তো এটা আপনার তো দেয় না। আর এটা তো আর আইন উপদেষ্টা জামিন দেয় না। জামিন দায়িত্ব নিয়ে জামিন বলেন তো আর যে আইন এই যে উপদেষ্টা এতদিন দেয় হয়ে নাই। গেল, যে জামিন তো আইন আইনজীবীকে উপদেষ্টা হত্যা করা দেয়নি। হচ্ছিল এই জামিন চট্টগ্রাম দিয়েছে। কোর্টে, শহীদ আলিম, তার হত্যার বিচার কতটুকু গিয়েছে? এই শহীদদের যারা শত শত শহীদ হয়েছে, যাদের রক্তের উপর আপনি চেয়ারে বসেছেন, আপনি আসিফ নজরুল নির্বাচিত কোনোদিন এমপি হতে পারতেন না, আপনি আজকে আইনমন্ত্রী হয়েছেন, ভালো কথা। তাদের বিচার কতটুকু, শহীদদের বিচার কতটুকু, সেই জবাবদিহিটাকে আমরা নেব না আপনার থেকে? আমরা যারা জুলাই আগস্টের অভ্যুত্থানে ছিলাম, কয়জনের বিচার অগ্রগতি আছে? এই শহীদদের বিচার, একটা হত্যা মামলা এখন পর্যন্ত গ্রাউন্ড যাচ্ছে না, কোথাও কোনো গ্রাউন্ড পাচ্ছে না, কোথাও কোনো রায়, মানে কি যে চলছে বাংলাদেশের বিচার বিভাগে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ সঠিক কথা বলতে পারে না যে কোথায় থেকে বিচার হচ্ছে, কোথায় কোন থানায় কি মামলা হচ্ছে, কাকে কোথায় জড়িয়ে দেওয়া হচ্ছে। মনে হয় যে বাংলাদেশে আইনের শাসন নেই, অথচ বাংলাদেশে আইনের শাসন এমন ভাবে থাকার কথা ছিল, যারা অপরাধীরা তারা একেবারে 5 আগস্টের পরে হারিয়ে যাবে, তারা জনসমক্ষে আসবে না তাদের অপরাধের অনুশোচনায়। আজকে আমরা দেখছি অপরাধীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ফাঁসির আসামিরা এক মঞ্চে বসে মিছিল করছে, ফাঁসির আসামিরা আপনার আবার নতুন করে রাজনীতি করছে, যারা হত্যা মামলার আসামি। তো এই জিনিসগুলো আমি মনে করি যে আমরা যারা আন্দোলনে ছিলাম, শহীদদেরকে খুবই ব্যথিত করে, তাদের আত্মা শান্তি পাবে না যতদিন পর্যন্ত বিচার না হবে। প্রত্যেকটা মানুষকে বোঝা উচিত ছিল, যাদের 5 আগস্টের পরে পরিবর্তন হয়েছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, যে আমরা রক্তের উপর বসে আছি। এই এই আন্দোলন যদি না হতো, তাহলে আমরা তো রাজনৈতিক দলেরও কেউ না, তাহলে আমরা এই চেয়ারগুলো পেতাম না। সুতরাং এই চেয়ারগুলোর প্রপার ধরেন ব্যবহার করা আমি মনে করি যে প্রত্যেকের ইমানি দায়িত্ব ছিল, নৈতিক দায়িত্ব ছিল। তা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম উপদেষ্টা এই কাজগুলো করছে না, শহীদদের বিচার করছে না। ধরেন আপনার এই যে জুলাই আগস্টের যেই ত্রাণের টাকা, যেই ধরেন বন্যার টাকা, জুলাই আগস্টের স্মৃতির যে টাকাগুলো ফাউন্ডেশনের, সেই টাকাগুলোর কোথায় দিয়েছে, কে দিয়েছে, কাকে দিয়েছে, এখন পর্যন্ত অনেক শহীদ পরিবার নির্বিতে জীবন যাপন করছে, তারা মামলাও করতে পারে নাই, তারা কোনো ক্ষতিপূরণও পায় নাই। তাহলে এটাকে আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আমরা তো চাইলে পারবো না, কিন্তু যারা আছে তারা কি করছে? এই জিনিসগুলো আমি মনে করি সাগর ভাই, সবচেয়ে বড় ধরেন একটা এই ধরেন একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে অনেকগুলো পরিবার। আপনি ব্যক্তিগতভাবে খোঁজ নিতে পারেন, এই জুলাই আগস্টকে বিক্রি করে অনেকে অনেক কিছু করছে, অনেকে কোটি টাকার মালিক হচ্ছে, অনেকে রাজনৈতিক দল করছে, অনেকে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, আবার স্বপ্ন দেখছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে। সবই ঠিক আছে, কিন্তু যেই পরিবারগুলো নির্বিঘ্নে ভয়ে এখন পর্যন্ত দিন কাটাচ্ছে, তার পরিবারের সন্তানকে হারিয়েছে, সে মামলা পর্যন্ত করতে পারে না ভয়ে, তাদের কি হবে? যে পঙ্গু হয়ে গেছে, যার চোখ নেই, হাত নেই, পা নেই, যাদেরকে এনে রাজনীতি করছে, ধরেন ধরে আনছে, 10 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিচ্ছে, এটাই কি সম্মান? এই জিনিসগুলো আমি মনে করি যে একদম দায়িত্ব নিয়ে করা উচিত আমাদের প্রধান উপদেষ্টার। আমাদের এখন পর্যন্ত আমরা একজনকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনাকে ব্যবহার করে, তিনাকে কলঙ্ক লেপন করার জন্য বড় একটা গোষ্ঠী, ধরেন ছাত্রদের মধ্য থেকে বলেন, আপনি এই রাষ্ট্রে যারা উপদেষ্টা আছে তাদের মধ্য থেকে, যে ডক্টর ইউনূসকে ব্যবহার করে তারা তাদের সুবিধা মতো ফায়দা হাসিল করছে। তো এটার জন্য ওনাকে সজাগ দৃষ্টি দিতে হবে, প্রত্যেকটা জায়গায় উনি খোঁজ খবর নিতে হবে, কারণ আমরা কথায় কথায় বলি ডক্টর ইউনূসের সরকার, ব্যর্থতাও তাকে নিতে হবে, সফলতার দায়ভারও তাকে নিতে হবে। তো এটা আরেকটা বিষয় হচ্ছে, দেখুন 5 আগস্টের পরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, ভারতের 2 জন বিএসএফ সদস্য বাংলাদেশের মানে সীমার মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করে একেবারে কৃষককে ধরে নিয়ে যাচ্ছে। তা আমি মনে করি যে ভারত এই সাহসটা কেন করলো, ভারত এই সাহসটা কেন করলো? আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পক্ষ থেকে যে ফিডব্যাকটা দেওয়া হচ্ছে এতে আমরা সন্তুষ্ট, কিন্তু আমাদের কথা হচ্ছে এই দুঃসাহসটা ভারত কেন দেখাচ্ছে? কিসের ইশারায় ভারত এই দুঃসাহস দেখাচ্ছে যে একেবারে আরেকটা স্বাধীন দেশের সীমানার মধ্যে ঢুকে সে দেশের মানুষকে একেবারে টেনে হিঁচড়ে নিয়ে যাবে? তো এই জিনিসগুলোর জন্য আমি মনে করি যে ভারত যদি এখনো না শুধরায়, 5 আগস্টের পরে যদি ভারতের যদি ঘুম না ভাঙে, এই মোদী সরকার যদি এখনো পর্যন্ত মনে করে যে হাসিনা সরকারের সময় যেরকম আমরা পররাষ্ট্রনীতি ছিল, যেরকম ভাবে বাংলাদেশকে নিয়ে ভাবতাম, এখনো যদি সেরকম মনে করে, তা আমি বলবো যে বাংলাদেশের যদি কিছু হয়, বাংলাদেশের জন্য ধরেন 1% ক্ষতি হয়, ভারতেরও 1% ক্ষতি হবে। এখানে আপনি জনসংখ্যা আর আয়তন দিয়ে চিন্তা করলে হবে না, দুটাই স্বাধীন রাষ্ট্র এবং বিশ্বের দরবারে দুটা রাষ্ট্রেরই গুরুত্ব সমান। আপনি প্রতিবেশী বলে জোর খাটাবেন আগের মতো, আপনাকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশে পুতুল সরকার নেই, আগামী দিনে বাংলাদেশে কোনো পুতুল সরকার হবে না।
বাংলাদেশের জনগণের সরকার হবে, জবাবদিহিতার সরকার হবে। সেটাকে মাথায় রেখে যদি আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চান, ওয়েলকাম। আর যদি না চান, তাহলে আপনারা আপনাদের মতো থাকবেন। কিন্তু আপনাদের মনোভাবের আমরা 5 তারিখের পরে কোনো পরিবর্তন দেখি নাই। সুতরাং আপনারা ভুলে গেলে চলবে না যে আপনাদের নিজেদের মধ্যে নানান সমস্যা। বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি যে একেবারে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো সমস্যা নাই, কিন্তু ভারতের সমস্যা আছে। ভারতের 7 সিস্টার থেকে শুরু করে ধরেন আপনার ভারতের সাথে তার কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নেই। তো সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে যদি বেশি বাড়াবাড়ি করতে চায়, সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে ভারত, বাংলাদেশ হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আশা করছি ভারত হয়তো কোনো ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, ওই যে এখনই হাসিনার মতো যে 240 জনকে ধরে ফাঁসি দিবে, বাংলাদেশে আবার আসবে। এগুলো হচ্ছে ভারতের অলিক কল্পনা। ওই যে হাসিনা মোদী দুইজন একই চরিত্রের, একই ক্যারেক্টারের, একই মেন্টালিটির। দুইজনই আমি মনে করি যে মানসিক ট্রমার মধ্যে যাচ্ছে এবং দুইজনই মানসিকভাবে ধরেন আপনার চাইকো হয়ে গেছে। একজন হচ্ছে ক্ষমতাকে ধরে রাখার জন্য, আর একজন ক্ষমতা হারিয়ে। তো এই জিনিসগুলো আপনাকে ধরেন আমি মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকে যেটা করা হয়েছে, এতে করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুশি যে 5 তারিখের পরে আমরা এমন বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশের ধরেন এই বাংলাদেশের বর্ডার গার্ডের পক্ষ থেকে যে তাদেরকে যে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, এতে আমরা সন্তুষ্ট। কিন্তু আমাদের একটা ধরেন আবেদনের বিষয়, সেটা হচ্ছে যে ভারত এই দুঃসাহসটা কেন করলো, এটার সন্তোষজনক উত্তর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দিতে হবে যে আমার স্বাধীন দেশে ঢুকে আমার দেশের কৃষককে ধরে নেওয়ার অধিকার কে দিয়েছে। তো এই জিনিসগুলো আলোচনার মধ্যে আনতে হবে। আরেকটা বিষয় দেখুন, এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশকে যদি ভারতকে শিক্ষা দিতে হয় এবং খুনি হাসিনাকে যদি উচিত শিক্ষা দিতে হয়, তার জন্য দরকার হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তত দ্রুত এই দুইটা শক্তিকে মানে আমরা আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে আমরা তাদেরকে জবাব দেব। এখন সেই গণতন্ত্রটা কিভাবে ফিরিয়ে আসবে? সেই গণতন্ত্রটা ফিরিয়ে আসবে আমাদের যে সংস্কারগুলো ছিল, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের নির্বাচন কমিশন, বিশেষ করে এই 3টা জিনিস এমন ভাবে সংস্কার করা হবে যেন দলীয় সরকার আগামী 100 বছরেও যেন এই প্রতিষ্ঠানগুলোতে হাত না দিতে পারে। অর্থাৎ বিচার বিভাগ থাকবে বিচার বিভাগের মতো, পুলিশ থাকবে জনগণের বন্ধু হয়ে, কোনো দলীয় সরকার ব্যবহার করতে পারবে না। এবং নির্বাচন কমিশন এমন একটা নির্বাচন কমিশন থাকবে যেটা সরকারের সাথে কোনো সম্পর্ক থাকবে না। নির্বাচন কমিশন স্বাধীন বলতে একেবারে কার্যকরভাবে স্বাধীন থাকবে। তো এই জিনিসগুলো আমি যদি মনে করি যে আমরা দেখেছি 5 তারিখের আগে আমরা নির্বাচন কমিশন দেখেছি, 5 তারিখের পরে আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন, তিনি দায়িত্ব নিয়ে অনেক কথা বলছেন যে এই মুহূর্তে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত, অথবা নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকাবে না। এইগুলা বলার জন্য আমি মনে করি যে নির্বাচন কমিশনের একটা ওয়েট আছে এবং তারা আগামীতে পারবে, সেটাই প্রমাণ করছে যে বাংলাদেশে পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হওয়া দিতে যাবে না, কোনোভাবেই এই সরকার যেন ব্যর্থ না হয়, সেজন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তবে এই সরকারকে যারা ব্যর্থ করতে চাচ্ছে, সরকারের ভেতর থেকে সরকারকে যারা বিতর্কিত করতে চাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে সচেতন থাকব, সতর্ক থাকব। একদিকে আমরা ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করব, আরেকদিকে এই সরকারকে যারা ব্যর্থ করতে চাচ্ছে ভেতরে এবং বাইরে থেকে, তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকব এবং আমি মনে করি যে তাদের ব্যাপারে আমরা সব সময় কথা বলবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কাল রাত দর্শক, আসিফ নজরুল যদি চিন্ময়কে মুক্তি দিয়েই থাকে, আবার যদি অন্য উপদেষ্টারা আটকে দিয়ে থাকে, তাহলে প্রথম বুঝতে হবে আসিফ নজরুল কার নির্দেশে এই কাজগুলো করেছেন। তিনি কি আসলে ভারতকে খুশি করার জন্য এই কাজগুলো করেছেন কিনা, বা হিন্দুদের খুশি করার জন্য করেছেন কিনা। বাংলাদেশের হিন্দুরা কিন্তু তার জন্য মাঠে নামে নেয়, আন্দোলন করার জন্য সবকিছু থেমে গিয়েছে। এখন তাকে মুক্তি দিলে কার নির্দেশে তিনি মুক্তি দিবেন? অনেকে ধারণা করতেছে ভারতের নির্দেশ মুক্তি দিবেন কিনা। সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেছেন যে আসিফ স্যার চিন্ময়কে মুক্তি দিয়ে দেন, না হলে ভারত মন খারাপ করবে। অর্থাৎ ভারতের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে চিন্ময়কে হয়তোবা আসিফ নজরুল ভারতের নির্দেশে মুক্তি দিয়েছে। তো চিন্ময়কে নিয়ে আপনার কি বক্তব্য? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।